আমফানে ত্রাণ বিলি নিয়ে একের পর এক দুর্নীতির পর্দাফাশ ক্যাগ রিপোর্টে। আর এক এক দিন এক একটা দুর্নীতির খবর তুলে ধরছে নিউজ 18 বাংলা। বাড়ি তৈরির ক্ষতিপূরণ বিলিতে 13 বেনিয়মের তথ্য আগেই তুলে ধরেছি আমরা। আর আমরাই দেখিয়েছি যে আমফানের প্রভাব পুরুলিয়াতে তেমন না পড়া সত্ত্বেও কিভাবে 100% ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে দেখানো হয় পুরুলিয়াকে। আর এবার ক্যাগ রিপোর্টের আরো এক বিস্ফোরক তথ্য ফাঁস। এবার আমফানে ত্রাণ বিলিতে ব্যাপক দুর্নীতি ধরা পড়ল মৎস্য ও প্রাণী সম্পদ দফতরে। সিএজি রিপোর্টে এবার আমফান নিয়ে মৎস্য দপ্তর ও প্রাণী সম্পদ দপ্তর নিয়েও অনিয়মের তথ্য তুলে ধরা হলো এবং সেই তথ্যে বলা হয়েছে একই ব্যক্তিকে একাধিকবার টাকা দেওয়া হয়েছে মূলত মৎস্য দপ্তরের অধীনে ক্ষতিপূরণ বাবদ। শুধু মৎস্য দপ্তর নয়, প্রাণী সম্পদ দপ্তরের অধীনেও ক্ষতিপূরণ বাবদ একই অভিযোগের কথা, একই প্রমাণের কথা সিএজি রিপোর্টে বলা হয়েছে। আমফানের ক্ষতিপূরণ বিলিতে শুধু ঘর তৈরির টাকাতেই নয়, এবার দুর্নীতি ও নজিরবিহীন বেনিয়মের চরম ছবি ফুটে উঠল মৎস্য দপ্তরেও। ক্যাগ রিপোর্টে ফাঁস বিস্ফোরক সব তথ্য। অভিযোগ, তৃণমূল জামানায় কেড়ে নেওয়া হয়েছে গরিবদের মুখের গ্রাস। আর একই উপভোক্তাকে বারবার ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়া থেকে বরাদ্দ থাকা সত্ত্বেও অর্থ খরচ না করার অভিযোগ। আরো একবার আমফানের ত্রাণের ক্ষতিপূরণ বিলিতে জালিয়াতির পর্দা ফাঁস করলো নিউজ 18 বাংলা। ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই সময় তো আমাদের নৌকোগুলো বাঁধা ছিল, নৌকো একটা ডুবে গেছে, পুরো ডুবে নিখোঁজ। না, আমরা কোনো সাহায্য পাইনি। না, আমাদের কেউ বলে না, আর আমরাও জানিও না যে সরকার থেকে অনুদান এসছে, যে গেলে পাবো কি সরকার সাহায্য করবে, সেরকম কোনো হয়ে যাবে। ঘাটে দুটো নৌকো নষ্ট হয়েছে, একটা ট্রলার নষ্ট হয়েছে আমাদের এই মাছের সঙ্গে যুক্ত। ক্ষতি করার কোনো প্রশ্নই আসে না, কেউ কথাই বলেনি। আমরা বিভিন্ন জানিয়েছিলাম, বিভিন্ন যারা কর্তা আছে জানিয়েছিলাম ওনাদেরকে, আর কর্ণপাত করেনি। বলে তোমাদের ক্ষতি কে দেবে, আমি যার কাছে যাবো তারাই যদি আমাদের ঘুরে দেয়। আমাদের ওখানে ইউনিয়ন একটা আছে, তাদের কাছে গেছিলাম, কেউ কোনো কর্ণপাত করে জিজ্ঞাসা করেনি। শুধু মৎস্য দপ্তর নয়, একই রকম ভাবে আমফানের ক্ষতিপূরণ বিলিতে দুর্নীতি হয়েছে প্রাণী সম্পদ দপ্তরেও। আপনারা জানেন তৃণমূল জামানায় প্রথম বড় মাপের দুর্নীতির অভিযোগ কোনটা? উত্তর, এসজেডি এর কেলেঙ্কারি। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে ঘিরে প্রায় 200 কোটি টাকার নয়ছয়ের অভিযোগ, যার সঙ্গে নেতা মন্ত্রী বিধায়ক থেকে আইএএস সবার নাম জড়িয়েছিল। এবার সেই দুর্নীতির ফাইল খোলার পালা। যেখানেই দুর্নীতি আছে সেখানে আমাদের একটা এনকোয়ারি কমিটি আমরা করছি পুলিশকে সঙ্গে নিয়ে, এবং এর তদন্ত হবে। উত্তরবঙ্গ বঞ্চিত, এই অভিযোগ নতুন নয়। অনেকে বলেন 2011-তে সেই আক্ষেপকেই অস্ত্র করে শিলিগুড়ি জলপাইগুড়ির মানুষের ভোট পেয়েছিলেন তৃণমূল নেত্রী। কথা ছিল মহানন্দা, জোড়াপানি ও ফুলেশ্বরী নদী সংস্কারের, কথা ছিল ইলেকট্রিক চুল্লি বসানোর, কথা ছিল নিকাশি সমস্যা সমাধানের, ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর এবং ত্রিফলা বাতিতে শহর সাজানোর। কিন্তু মানুষ কি পেল? আর্থিক নয়ছয় আর দুর্নীতির অভিযোগ ছাড়া।
তৃণমূলের সরকার গভর্নমেন্টে এসেই তার 1 বছরের মধ্যে এসজেডি এর 200 কোটি টাকার দুর্নীতি করে ফেলে। সাধারণ মানুষের টাকা যেটা শহরের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হতো, সেটা কিছু নেতা বা ব্যক্তি তারা এই টাকাকে ভোগ করেছে এবং চুরি করেছে। সবার পকেটে না গেলে এরকম পুকুর চুরি হয় না। মুখ বন্ধ রাখার জন্য অনেকের পকেটেই বেশ ভালো কালো টাকা ঢুকে গিয়েছে। তদন্ত হোক, তদন্ত করে যে সমস্ত কালপিট এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। এমন এক দুর্নীতি যাতে নাম জড়িয়েছিল শিলিগুড়ির তৎকালীন তৃণমূল বিধায়ক ও এসজেডি এর প্রাক্তন চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যের। এই মামলাতেই গ্রেফতার হন এসজেডি এর তৎকালীন সিইও গোদারা কিরণ কুমার। মমতার সরকারের কোপে পড়তে হয় শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার কালিয়াপ্পা জয়রামানকে। অভিযোগ, তারপর ধীরে ধীরে এমন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ঠান্ডা ঘরে চলে যায়। কিন্তু কেন? 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন একজন ডাক্তার শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস তাকে বিধায়ক করেন এবং মুখ্যমন্ত্রী তাকেই এসডিডি এর চেয়ারম্যান করেছিলেন। কয়েক মাসের মধ্যেই প্রায় 200 কোটি টাকার দুর্নীতি সামনে আসে এবং সেই সময়তে এই সমস্ত অর্থগুলো তারা আত্মসাৎ করে। 8খানা এফআইআর হয়েছিল, অনেকে গ্রেপ্তারও হয়েছিল। একটি মামলায় বোধহয় চার্জশিটও তো দেওয়া হয়েছে, কিন্তু বাকি মামলায় চার্জশিট এখনও মনে হয় দেওয়া হয়নি। পরবর্তীকালে পুলিশ থেকে বিষয়টি সিআইডির কাছে যায়। এখন নতুন সরকার এসছেন, এখন তারা তাদের মতো করে কি করবেন এ ব্যাপারে আমার কোনো জানা নেই। অনেকের মতে তৃণমূল ক্ষমতা হারাতেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্যান্ডোরার বাক্স খুলে গেছে। তাতে নিচের দিকেই রয়েছে এসজেডি দুর্নীতির ফাইল। এতদিনের ধুলো ঝেড়ে ফেলে এবার কোন পথে এগোবে তদন্ত? ধরা পড়বে অধরা থেকে যাওয়া বড় মাথারা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মহানন্দার পারে। নিউজ 18 বাংলা। মন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক। মন্ত্রী ক্ষুদিরাম টুডুর হোয়াটসঅ্যাপ হ্যাক। মন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সতর্ক করেন মন্ত্রী। বিভিন্ন জায়গায় মেসেজ যাচ্ছে, বিভিন্ন বন্ধু বান্ধবরা তারা আমাকে ফোন করছে। আমার কাছে 2 জনের তারা স্ক্রিনশট পাঠিয়েছে 45,000 করে। অলরেডি আমার পক্ষ থেকে আমি রিপোর্ট করেছি, টাকা উদ্ধার হয়ে যাবে। আমার নাম করে সমস্ত মানুষের কাছে হিন্দিতে, বাংলাতে, ইংলিশে তারা টাকা চাইছে এবং তারা স্ক্যানারও পাঠিয়ে দিচ্ছে। সৌমিত্র খানের পিএ আমাকে বললেন যে প্রায় 1,40,000 টাকা ওনার কাছে চাইছিল। সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে। এসপি সাহেব নিজেই এই বিষয়ে তদন্ত ভার দিয়েছেন, সেই জন্য অপরাধীদের ধরা হবে। এক ফোনে বাংলা বা নজর রাখবো পূর্ব বর্ধমানের দিকে। পূর্ব বর্ধমানের মাধবডিহিতে স্বাস্থ্য কেন্দ্রে আগুন। বিএমএইচ এর অফিসের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। আরো একবার আপনাদের জানাই, যে ছবি দেখছেন পূর্ব বর্ধমানের মাধবডিহিতে স্বাস্থ্য কেন্দ্রে আগুন। বিএমএইচ এর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। কি অবস্থা এই মুহূর্তে, আরো বিস্তারিত জানাবে আগুনই বা কিভাবে লাগলো, শরদিন্দু আমাদের সঙ্গে রয়েছে। শরদিন্দু, গত মধ্যরাতে বর্ধমানের মাধবডিহি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আগুন লাগে এবং আগুন বিধ্বংসী আকার নেয়। মূলত বিএমওইচ অফিসেই এই আগুন লাগে এবং বিএমওইচ অফিসের গ্রাউন্ড ফ্লোরে এই আগুন লাগে গভীর রাতে। প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে মাধবডিহি থানার পুলিশ এবং স্থানীয়রা। শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। তবে কেন আগুন লাগলো, মানে কিভাবে কখন লাগলো, সেটা প্রথমে কেউ বুঝে উঠতে পারেনি। রাতের বেলা হঠাৎই আগুনের শিখা ছড়িয়ে পড়তে থাকে এবং তারপরেই বিষয়টি নজরে আসে। শরদিন্দু, বিএমএইচ এর অফিসে যেমনটা তুমি বলছিলে যে গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে, অফিসের মধ্যে আগুন, তো ইম্পর্টেন্ট অনেক তো নথিপত্র থাকবে, সেগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যাচ্ছে? একদমই ক্ষয়ক্ষতি যথেষ্টই হয়েছে। আসবাবপত্র থেকে শুরু করে যে গুরুত্বপূর্ণ নথি, সেগুলোর অনেক কিছুই নষ্ট হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। যে ঘরে যেসব সামগ্রী ছিল সেসব সামগ্রী পুড়ে গেছে। এখন তার মধ্যে কত গুরুত্বপূর্ণ কি কি বিষয় ছিল সেসব খতিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, বেশ, ধন্যবাদ। হসপিটালের স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে আগুন লাগে শর্ট সার্কিটে। তো এখন পর্যন্ত যে কাজকর্ম চলেছে টোটালটাই আমাদের, বিশেষ করে যে আমাদের প্রশাসনিক দিক থেকে সকলে মিলে হাত সহযোগিতা লাগিয়েছে, সক্ষম হয়েছে এই আগুনটাকে নেভানোর জন্য।
মাদক নেশা রুখতে অল আউট অ্যাকশন। ওড়িশা থেকে খড়গপুরে গাঁজা পাচারে ছক বানচাল। 11 কেজি গাঁজা সমেত গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে। ঝাড়গ্রামের বেলিয়াবেড়ায় নাকা চেকিং হয় এবং 11 কেজি গাঁজা সমেত গ্রেফতার পাচারকারী। আরো বিস্তারিত জানাবে রাজু, আমাদের সঙ্গে রয়েছে রাজু। দেখো, গতকাল রাতে উড়িষ্যা থেকে 11 কিলো গাঁজা নিয়ে প্রাইভেট গাড়িতে করে খড়গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড়িষ্যা থেকে আনা এই গাঁজা নিয়ে এই ব্যবসায়ী খড়গপুরে সাপ্লাই দিতে যাচ্ছিল। সেই সময় পুলিশের যে নাকা চেকিং, অর্থাৎ যে বেলিয়াবেড়া থানার যে নাকা চেকিং রাতের অন্ধকারে চলছিল, কারণ জিরো টলারেন্স, যেখানে অর্থাৎ রাজ্য সরকার যে কথা বলছে যে কোনো রকমের কোনো মাদক বা কোনো রকমের কোনো যে 2 নম্বরী কাজ হবে না, সেই জায়গা থেকেই এই মাদক যে পাচার হচ্ছিল উড়িষ্যা থেকে, সেই মাদক পাকড়াও করলো বেলিয়াবেড়া থানার পুলিশ এবং সেই গাড়ি সহ মাদক সেখান থেকে উদ্ধার করা হয়। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা গেছে প্রায় 11 কেজি গাঁজা উদ্ধার হয়েছে, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও দেখা গেছে এই উড়িষ্যা থেকেই বিভিন্ন সময় এই মাদক পাচার হতো। সেক্ষেত্রে পুলিশের কড়া নজরদারি আগে থেকেই ছিল। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তার বিরুদ্ধে আইনত যে ব্যবস্থা রয়েছে সেই সমস্ত প্রক্রিয়া করে তাকে আজ আদালতে পেশ করা হবে এবং এই গাঁজা চক্রের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে তা নিয়েও পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। বেশ, ধন্যবাদ। একশো 2 দিনের রিলে অনশন প্রত্যাহার। কার্শিয়াংয়ে চা বাগানে উঠল শ্রমিক আন্দোলন। পিএফ এর টাকা জমা পড়তেই অনশন প্রত্যাহার। লং ভিউ চা বাগানের শ্রমিকদের উৎসব, এখনো বাকি মজুরি আর বোনাস। কিশোর স্মরণে দিলীপ ঘোষ। কিশোর কুমারের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। ইকো পার্কে মর্নিং ওয়াকের ফাঁকেই শ্রদ্ধাঞ্জলি। কিংবদন্তি গায়ককে শ্রদ্ধা রাজ্যের মন্ত্রী। তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। रे सोचा ना है रे रख दी निशाने पे जान, कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। है देखा ना है रे सोचा ना है रे रख दी निशाने पे जान, कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। हरड़े कुकरू कुकू डोले 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 1 2 3। अरे मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे, मर के भी करके नहीं अरे देखेंगे मेरा ये यार। अरे বই নিয়ে বিতর্কের জেরে 2007 সালের নভেম্বরে এই কলকাতা শহরই ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। নিষিদ্ধ করা হয় তাঁর বই। এবার সেই কলকাতাতেই প্রত্যাবর্তন। সেই শহরে তাঁর বই প্রকাশিত হবে। সামনেই বইমেলা, থাকবেন তসলিমা। বাংলা ও ভাষা সংস্কৃতির নারীর টান যে আজও তার হৃদয়ে কতখানি অমলিন, ফের স্পষ্ট হলো সাহিত্যিকের কথায়। গেটটা ছেড়ে দাও। খুবই ভালো লাগছে। আমার বই বেরোচ্ছে, আত্মজীবনী সমগ্র, এবং আরও বেরোবে। হ্যাঁ, নিশ্চয়ই আমি বইমেলায় আসবো। আমার নতুন বইও বেরোবে এবং বইমেলায় অবশ্যই আসবো। একটা তো বেরোবেই। এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আত্মজীবনী সমগ্র 1। এরপর হয়তো আত্মজীবনী সমগ্র 2 বেরোবে এবং নতুন কবিতার বই বেরোবে, নতুন গল্পের বইও হয়তো। তবে সবকিছু নিয়ে বইমেলায় আসবো। খুবই ভালো লাগছে, যেন জীবন ফিরে পেলাম। সত্যি যেন জীবন ফিরে পেলাম। সেই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির মধ্যেই তো বাঁচতে চাই। আর এখানে এসে মনে হচ্ছে আমি আমার নিজের দেশেই আছি। আর নিজের ভাষায় নিজের বই বেরোচ্ছে, এটার আনন্দও তো অনেক। 20 বছর পর প্রত্যাবর্তন ভালোবাসার শহরে।
সংবর্ধনা সভায় বক্তব্যে নির্বাসনের যন্ত্রণা। তাসলিমার বক্তব্যে মুগ্ধ শ্রীকুমার মুখোপাধ্যায়, বাম আমলে মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়। এটা ঠিক যে তসলিমা নাসরিনকে চলে যেতে হয়েছিল কলকাতা ছেড়ে, তখন আমরাই সরকারে ছিলাম, আমিও মন্ত্রী ছিলাম। যে সময় আমরা বলেছিলাম তিনি বাইরে যান, সেটা তার পক্ষেও মঙ্গল ছিল, সরকারের পক্ষেও মঙ্গল ছিল, কারণ অতটা চাপ নিতে পারছিলাম না। এমন নয় যে তিনি বদমাইশি করেছেন কাজেই তাকে বার করে দিতে হবে, তখন তসলিমাকে যেতে হয়েছিল। তো এই কথাটা বলার এর জন্য কম দুঃখ ছিল না আমাদের। তসলিমার লেখার আমি এখনো ভক্ত, তার গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু তাকে প্রোটেক্ট করার মতো সেই অবস্থা ছিল না, কারণ সেই সময় আমাদের সরকারটাই একটু নড়বড়ে অবস্থায় ছিল। তারপরে 2011 সালে তো সরকারটাই চলে গেল। তো কাজেই এসব বজ্জাতি অনেকের আছে এর পেছনে। ফিরেছেন কলকাতায়, এবার কফি হাউসের সেই আড্ডায় আবার মজলেন। কফির কাপে চুমুক দিয়ে প্রিয় শহরকে বলতে চান তোমায় ভালোবাসি। কফি হাউসের সেই আড্ডাটা কি আবার ফিরে আসবে? হ্যাঁ, সেটা তো চাই আবার ফিরে আসুক। বারবার আসবো, বারবার কফি হাউসে আসবো, কফি খাবো, আড্ডা দেবো। 5ই আগস্ট 2 বছর আগে এই দিনেই ছাত্র বিক্ষোভে বাংলাদেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। ভারতে আশ্রয় পেয়েছিলেন। এবছর সেই 5ই আগস্ট দিল্লি থেকে বার্তা দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। কি বলবেন হাসিনা? শুধুই কি আক্ষেপ, নাকি দেশে ফেরার কথা ঘোষণা করবেন? বাংলাদেশ জুড়ে জোর চর্চা। এর আগে একাধিকবার ভার্চুয়ালি বার্তা দিয়েছেন, কিন্তু দেশ ছাড়ার পরেই প্রথম বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে আসতে পারেন। শোনা যাচ্ছে 5ই আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ায় তিনি বক্তৃতা দিতে পারেন। ঘটনাচক্রে এই 5ই আগস্টই শেখ হাসিনার দেশ ছাড়ার দিন। 5ই আগস্ট 2024 ছাত্র বিক্ষোভে উত্তাল ঢাকা। দেশ ছাড়েন শেখ হাসিনা। সেনার চপারে ঢাকা ছেড়ে আশ্রয় নেন দিল্লিতে। ঢাকার দখল নেয় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। আন্দোলন বাংলাদেশের 24-এ আমাদের বোকা বানিয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা উঠিয়ে দিতে চাইছে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে, এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। 5ই আগস্ট 2024 বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্ররা অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয়। 8ই আগস্ট 2024 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ চলে। ততদিনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ভোট হয়, লড়াই হয় বিএনপি ও জামাতের। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হয়। প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। নতুন সরকার পেয়েছে বাংলাদেশ, কিন্তু ঘরে ফেরা হয়নি মুজিব কন্যার। বাংলাদেশে আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ। শেখ হাসিনা ফিরতে চান, আমি জানি না তার পক্ষে ফেরা সম্ভব হবে কিনা। আমি চাই যে তিনি যেন ফিরুন। যদিও আমি হাসিনার কিছু কাজের সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে আমি কথা বলছি, কারণ এটা অবশ্যই গণতন্ত্রের বিপরীতে একটি সিদ্ধান্ত, এবং অচিরে আওয়ামী লীগের উপর থেকে ব্যান তুলে নেওয়া হোক এটা চাই, এবং আওয়ামী লীগের যারা দেশের বাইরে আছেন তারা যেন দেশে যান, নিরাপদে থাকতে পারেন। শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কি হতে পারে? হাসিনা বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার করা হতে পারে, মৃত্যুদণ্ডের রায় কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে, ঘরোয়া রাজনীতি নতুন মোড় নিতে পারে, আওয়ামী লীগের কর্মীরা ফের চাঙ্গা হবে। কি হতে পারে তা সময় বলবে।
কিন্তু হাসিনা চাইছেন দেশে ফিরতে, আর তা সম্ভবত এ বছরেই। সেই ঘোষণাই কি তিনি করতে চলেছেন 5ই আগস্টে? 5ই আগস্ট 2 বছর আগে যেদিন তাকে দেশ ছেড়ে আসতে হয়েছিল, সেই দিনই প্রথম প্রকাশ্যে এসে বক্তৃতা দিতে পারেন। 5ই আগস্টের আবেগকে সামনে রেখেই বার্তা দিতে চান হাসিনা। শুধুই আবেগ, নাকি মুজিব কন্যার হিসেবি সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনৈতিক অঙ্ক? নিউজ 18 বাংলা।